সুরাঙ্গি নামের একটা জঙ্গলে ভরা গ্রাম ছিল। এখানে ঢোলকি নামের আদিবাসী মানুষ থাকে। ওই গ্রামটা অনেক ভয়ানক ছিল। ওই জায়গাটা পার করতে থাকা যে কোনো মানুষকে ওরা মেরে খেয়ে ফেলত। 100 বছর আগের থেকেই ওই গ্রামে এই লোকেরা নিজেদের জীবন যাপন করত। ওদের কাজ হচ্ছে শিকার করা, জঙ্গলের সব জানোয়ারদের মেরে খাওয়াটাই ওদের ঐতিহ্য ছিল। ওরা মানুষের মাংস অনেক আনন্দ করে খায়। যদি কোনো মানুষকে ওরা খাদ্যরূপে পেয়ে যেত তো ওদের জন্যে উৎসবের মতন দিন হতো। ওদের মানুষের মাংস অনেক পছন্দ ছিল। যদি ওরা কোনো জানোয়ার বা মানুষকে পেয়ে যেত তখন ওরা তাদের নিজের শয়তান দেবতাকে সেটা প্রসাদের রূপে দেয় আর তারপর সেটা খেয়ে নেয়। এই নিয়ম ওদের অনেক যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু দুটো এমন সময়ও আছে যেটা ওদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। একটা সূর্যগ্রহণ আর দ্বিতীয় গোসুচি ডাইনির জেগে আসার সময়। সূর্যগ্রহণের সময় এরা সুরঙ্গী শয়তানকে নরবলি উপহার দেয়। আর দ্বিতীয়টা হচ্ছে গাপুচি ডাইনির ঘুম থেকে ওঠা। এই ডাইনি গরমকালে ঘুম থেকে ওঠে আরও যা পায় তাকেই মেরে খেয়ে ফেলে। ওদের এইটা ভাবনা যে নরবলি দিলে ওদের জন্যে সবকিছু ভালো হবে। কিন্তু যখন গাপুচি ঘুম থেকে উঠে আসবে তখন সে কত জনকে মেরে ফেলবে এমন ওরা ভয়ও পেত। বছরে ও একবার ঘুম থেকে ওঠে আর ও অনেক ক্ষুধার্ত থাকে। ওই ক্ষুধার্ত ডাইনি সেই প্রান্তে যা পেত সেটা মেরে খেয়ে ফেলত আর নিজের খিদে মেটাতো। ও কোথার থেকে আসে আর কোথায় থাকে এই কথাটা কেউ জানে না। গরমকালে রাতের সময় এসে গ্রামের লোকেদের মেরে ফেলত। প্রতি বছরের মতো এই বছরও গরমকাল আরম্ভ হলো আর সুরাঙ্গি গ্রামে ওখানকার প্রধানের বলা মতো সবাই বাজনা বাজাতে শুরু করলো। শোনো শোনো, গরমকাল এসে গেছে। গাছুচি ঘুম থেকে উঠবে, সবাই নিজের বাড়িতে সাবধানে থাকবে, এইটা প্রধান মশাইয়ের আদেশ। বাপ রে, আরে সুরি, কাসুচি ঘুম থেকে উঠতে চলেছে, আমার তো খুব ভয় করছে। আরে বিট্টু, কতকাল ধরে সেই ডাইনি আমাদের লোকেদেরকে মেরে খাচ্ছে, তার থেকে পিছু ছাড়ানোর কোনো উপায় নেই? এইটা শুনি সূর্যের বাবা রেগে গিয়ে বলল, আরে সুরি, কি বলছো তুমি? গাসুচিকে মারা? আরে তুমি পাগল হয়ে গেছো নাকি? ওর কাছে গিয়ে থাকা আজ অব্দি কোনো মানুষ জীবিত ফেরেনি। তার নজরে না পড়লেই ভালো। আগামী গরমকালে দেখা যাবে যে কি করা যাবে। এখন তোমরা কাজ করো, মূর্খ কোথাকার। ইরে সুরি, মামার কথা কিন্তু শোনা উচিত রে, বুঝলি? কারণ গাসুচির কথা এখানে শুনলে লোকে না কেঁপে ওঠে। তুমি একদম ঠিক বললে, সব জিনিসের কোনো না কোনো শেষ আছেই। তাকে শেষ করার নিশ্চয়ই কোনো উপায় আছে।
সেইটা আমি খুঁজে বের করি। আরে সুরি, আমি তোর বন্ধু, তাই আমি বলছি। আমার খিদে পেয়েছে, চল ফল পেড়ে খাই। এইভাবে দুজনে জঙ্গলে গিয়ে ফল পেড়ে বাড়ি ফিরছিল। এর মধ্যে অন্ধকার হয়ে গেল। দুজনেরই গ্রামে পৌঁছতেই সব লোকেরা ভয়ের চোটে ওখান থেকে পালিয়ে যাচ্ছিল। সেটা দেখে সুরি বলল, আরে কি হলো রে, সবাই পালাচ্ছে কেন? গাসুচি গ্রামে এসে সবাইকে মেরে ফেলছে, পালাও, নিজের প্রাণ বাঁচাও। আরে সুরি, চল পালাই এখান থেকে। চল পালা। এমন বলে দুজনে পালাতে শুরু করে। গসুচি যাকে পাচ্ছিল তাকে মেরে ও খেয়ে ফেলছিল। ওর চেঁচানোর আওয়াজ শুনে লোকেরা কাঁপছিল। ও যা পাচ্ছিল তাই খেয়ে ফেলছিল। আর যখন তার খিদে মিটল না, তখন ও জঙ্গলের দিকে এগোতে থাকলো। ডাইনির ভয়ে পালিয়ে লুকিয়ে যাবার গ্রামের লোকেরা আবার থেকে গ্রামে একত্র হলো। এক জায়গায় নিজেদের এক সমাবেশ বানালো। আজ তার হাতে 10 জনের থেকে বেশি লোকের প্রাণ গেছে। তার খিদে তৃপ্ত হয়েছে, আর 10 দিন সে এখানে আসবে না। সে যখন আসে তখন লোকেরা যদি সাবধানে না থাকে, তাহলে এমন ভাবে লোকেরা মারা যাবে। আরো সাবধানে সকলকে থাকতে হবে। আজ থেকে আমি একজনকে প্রহরী রাখবো। সে যখন আসবে তখন প্রহরীকে সিটি বাজিয়ে জানাতে হবে, তাহলে বেশির থেকে বেশি লোকের প্রাণ বাঁচবে। আমি এই গ্রামের প্রধান, এটা আমার আদেশ, পালন করা হোক। এইভাবে প্রধানের কথা মেনে সবাই নিজের নিজের বাড়ি চলে গেল। রাতের সময় একটা লোককে পাহারা দেওয়ার জন্য রাখা হলো। ও বাঁশি নিয়ে গাছের উপরে চড়ে বসল। 10টা দিন পেরিয়ে গেল। লোকে ভয় পেতে পেতে দিন কাটাচ্ছিল। একদিন রাত্রে সবাই ঘুমোচ্ছিল। তখনই ক্ষুধার্ত গসুচি গ্রামে এলো। ওকে দেখে যেই লোক গাছে ছিল সে বাঁশি বাজালো। সব লোকেরা ভয় পালাতে শুরু করলো। গসুচি বাঁশি বাজানো লোকটার কাছে এগোতে শুরু করলো আর হাতে ধরে ওকে মেরে খেয়ে ফেললো। রাগের মাথায় ও যাকেই পাচ্ছিল তাকেই মেরে খেয়ে ফেলছিল। বিট্টু আর সুরি একদিকে দৌড়ে যাচ্ছিল। গাসুচি ওদের পিছু করতে শুরু করে দেয়। দুজনে আগে আগে পালাতে শুরু করলো। আরে বিট্টু, এই ভিতুর মতন পালানো আমার একদম পছন্দ হচ্ছে না রে। এইবারে বেঁচে গেলেই অনেক বড় ব্যাপার, চল পালা। সুরির কাছে যে ছুরিটা ছিল সেটা বার করে ও তার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আরে সুরি, কি করছো? পালাও রে, না হলে মারা যাবে। যদি মরারই আছে তাহলে একটা বীরের মতন মরবো। এই ভিতুর মতন মরার আমার কোনো ইচ্ছে নেই। গাসুচি সুরির কাছে এগোলো, কিন্তু ও সুরিকে না মেরেই পিছনে ঘুরে চলে গেল।
এই দৃশ্য দেখে লোকেরা অনেক বেশি আশ্চর্য হয়ে গেল। কিছু একটা বিদঘুটে মনে হচ্ছে। সুরিকে দেখে গাসুচি পালিয়ে গেল কেন? ওর হাতে চাকু ছিল তাই মনে হচ্ছে। সেই চাকু তো তার আঙুলের সমান। না, অন্য কোনো ব্যাপার আছে। এমনিতে সুরি তো কোনো মন্ত্রতন্ত্র তো জানে না, কিন্তু কি ব্যাপার, বিনা মেরে চলে গেল কি করে? এইটা শুনে সুরির বাবা ওইখানে এসে গেল আর সে লোকেদের বললেন, সাহেব, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাদের থেকে একটা কথা লুকিয়েছি। সুরি আমাদের জাতির নয়, এ তো একটা সাধারণ মনুষ্য জাতির। আমি একদিন জঙ্গলে শিকার করতে গেছিলাম, তখনই গাছের তলায় শিশুটাকে দেখেছিলাম। সারা শরীর আহত আর রক্তাক্ত ছিল। আমি তাকে নিয়ে এসে পুষেছি। যদি সে আমাদের জাতির নয়, এটা যদি আপনারা জানতে পারতেন তাহলে আমাদের এক ঘরে করে দিতেন বা সেই বাচ্চাটাকে মেরে ফেলতেন। তাই আমি তাকে নিজের বাচ্চা বলে, আমাদের জাতির বাচ্চাদের মতন আমি একে সব বিদ্যা শিখিয়েছি। কি গৌরব, এইসব কি সত্যি কথা? আগে হ্যাঁ, সত্যি কথা। এ তো সাধারণ মনুষ্য, চলো খেয়ে ফেলি। দাঁড়া রে মোটু, এ আমাদের সঙ্গে ঘুরেছে। এ সাধারণ মনুষ্য হওয়ার পরও আমরা একে খেতে পারবো না। তুই আমাদেরই বংশের। কিন্তু তাকে দেখে গাসুচি তাকে না মেরেই চলে গেল, এটাই তো আমি বুঝতে পারছি না। এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আমাদের জাতির তান্ত্রিক প্রচণ্ডকে ডেকে নিয়ে আসো। কাল সকাল অবধি সে আমার সামনে থাকা উচিত। এরপরে গ্রামের কিছু লোকেরা তান্ত্রিক প্রচণ্ডর কাছে গেল। কি ব্যাপার, তোমরা সবাই এইখানে? প্রধান মশাই আপনাকে গ্রামে ডেকে পাঠিয়েছে। কিন্তু কেন? আমাদের গ্রামের একজনকে গাসুচি দেখার পরও না মেরে চলে গেল স্বামীজি। কি গাসুচি পেছনে চলে গেল? সে যাতে না মারে তাই আমি এতদিন ধরে পুজো করে আসছি। তারপরও সে সেই লোকটাকে না মেরে চলে গেল, এই কথাটাতে তো আমার বিশ্বাসই হচ্ছে না। চলো গ্রামে গিয়ে দেখি। এরপরে প্রচণ্ডের সাথে সাথে সব লোকেরা গ্রামের ভেতরে গেল। নমস্কার স্বামীজি। কাকে দেখে গাসুচি না মেরে চলে গেছে? আমাকে দেখে স্বামীজি। প্রচণ্ড নিজের মন্ত্র শক্তি দিয়ে সুরিকে মন দিয়ে দেখে। এর মধ্যে অনেক দিব্য শক্তি আছে। এর একটা অনেক বড় কাজের জন্য জন্ম হয়েছে, তাই গাসুচি একে দেখে পেছনে চলে গেল। এই শুধু গাসুচির হাত থেকে মুক্তি দিতে পারবে। আমি যেমনটি বলছি তেমন করো। প্রচণ্ডীর কথা মতো লোকেরা গ্রামের মধ্যেখানে একটা হাঁড়ি রেখে ওর মধ্যে লোকেরা নিজেদের রক্ত ঢালল আর তান্ত্রিক ওইখানে একটা গোলাকার বানিয়ে তার মধ্যে সুরিকে বসালো। তারপরে তার চারিদিকে নিজের মন্ত্র পড়ে থাকা ডিম, লেবু এইসব রেখে পুজো করতে শুরু করে দেয়। আপনারা সবাই আমার সঙ্গে একবার বলুন, গাসুচি এসো, নিজের রক্তর তেষ্টা শান্ত করো, এসো। গাসুচি এসো, এসে নিজের রক্তর তেষ্টা তৃপ্ত করো। গাসুচি এসো, এসে নিজের রক্তর তেষ্টা তৃপ্ত করো। এইভাবে সব লোকেরা নিজের রক্ত হাঁড়িতে ফেলে গাসুচিকে ঘুম থেকে ওঠালো। ঘুম থেকে উঠে গাসুচি ভয়ানক রূপে চেঁচাতে চেঁচাতে গ্রামে আসছিল। গাসুচি আসছে এইটা জেনে প্রচণ্ড মন্ত্র পড়তে পড়তে পুজো করছিল। গমা 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 আগমনম গাসুচি দিগ্বদনম করম জমা 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 জম জমা জম গাসুচি দিগ্বদনম করম। গাসুচি ভয়ানক রূপে হাসতে হাসতে সব রক্ত খেয়ে ফেলল। তোমাদের সবাইকে মেরে ফেলবো, তোমরা আমার ঘুম নষ্ট করেছ। এমন বলে ও জোরে হাসতে শুরু করে। সুরি, আমার কথার অনুসারে সেই মন্ত্রপুত লেবুগুলো নিয়ে ওর কাছে যাও
আমি যখন বলবো তখন সেই লেবুগুলো দিয়ে তাকে মেরো। যাও। প্রচণ্ডের বলা মতো সুরি ওই মন্ত্রগুলো পড়তে পড়তে লেবু আর ডিম নিয়ে ওর সামনে এগোতে থাকলো। গমা 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 আগমনম গসুচি দিগ্বদনম করম জমা 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 জম জমা জম গসুচি দিগ্বদনম করম। সুরি মন্ত্র পড়তে পড়তে গাসুচির সামনে এসে দাঁড়িয়ে পড়ল। সাথে সাথে প্রচণ্ড সুরিকে জোরে বলল, সুরি, তোমার হাতে থাকা সেই লেবুগুলো এক এক করে তার হাতে আর পায়ে ছুঁড়ে মারো। এইভাবে প্রচণ্ডের বলা মতন সুরি লেবুগুলো এক এক করে গাসুচির পায়ে ফেলে দিল। প্রচণ্ডের মন্ত্রশক্তি, সুরি ভালো শক্তি আর লেবুর মহিমা মিলে গোসুচিকে আটকে দিল। গোসুচির ওপরে প্রচণ্ড রেগে গিয়ে বলল, গাসুচি, তুমি আমাদের উপরে রেগে আছো কেন? এত বছর ধরে আমাদেরকে কেন মারছো? তোমাদের থেকে প্রতিশোধ, তোমাদের জাত যতক্ষণ শেষ না করছি আমি তোমাদেরকে মেরে ফেলতে থাকবো। কিন্তু সুরিকে মারলে না কেন? সুরি তোমাদের জাতির ছেলে নয়, আমি ওকে মারবো না। কি ব্যাপার, তুমি আমাদের জাতির থেকে কেন প্রতিশোধ নিতে চাও? বলবো, শোনো, আমার নাম কোরাঙ্গি। আমি এই প্রতিবেশী গ্রামে থাকা জাওয়াল বংশে তোমাদের জাতির লোকেদের মানুষের মাংসের অভ্যেস হয়ে গেছে। একবার আমাদের গ্রামে এসে আমাদের সব লোকেদের মেরে ফেলেছে। আমাকে এইখানে এনে নরবলি দিয়েছে। পড়ে গিয়ে আত্মায় পরিণত হয়ে আমি তোমাদের থেকে প্রতিশোধ নিতে চাই, কিন্তু আমার একলার পক্ষে সম্ভব ছিল না। আমার বাবার শেখানো মন্ত্র দিয়ে তোমরা যে লোকেদেরকে মেরেছো তাদের আত্মার মধ্যে ঢুকে, তাদের নিজের মধ্যে ঢুকিয়ে আমি এক শক্তিশালী ডাইনি হয়েছি। তাই আমাকে কোনো মন্ত্র শক্তি থামাতে পারবে না। যখনই তোমরা কোনো মানুষের বলি দাও, আমি তার আত্মাকে নিজের ভেতরে ঢুকিয়ে নিয়ে শক্তিশালী হয়ে গেছি। কিন্তু সুরিকে দেখে জানা পড়ে গেছে যে ও আমাদের জাতি, তাই তাকে মারিনি। কিন্তু তোমরা ওর সাহায্য নিয়ে এদের বন্দি বানিয়ে নিয়েছো। আমাদের মেরে থাকা, আজকে আমি তোকে শেষ করে দেব। আমাকে শেষ করবে? তোমাদের দ্বারা হবে না। আমি 100টা আত্মার শক্তি। আমি নিজের শক্তি দিয়ে সব সময়ের জন্য ঘুমিয়ে থাকতে পারি। আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। মা গাসুচি, তোমার প্রতিশোধ পূরণ করার জন্য আমাকে কি করতে হবে? ওরা অনেকই বাজে লোক। মানুষের বলি দিয়ে এরা খেয়ে থাকা নরভক্ষী। ওদেরকে ছাড়বো না। মা, এতদিন ধরে এত লোকেদেরকে মেরে আপনি নিজের প্রতিশোধ নিয়ে নিয়েছেন। এখন তো দয়া করে আমাদের ছেড়ে দিন। তাহলে ওদেরকে আমাকে একটা কথা দিতে বলো, আর কোনোদিন নরবলি দেবে না, মানুষের হত্যা করবে না বলে। এরকম করলেই আমি ওদেরকে ছাড়বো। এখন থেকে আমরা নরবলি দেব না কিংবা কোনো মনুষ্যর হত্যা করব না। আমরা কথা দিচ্ছি, এখন থেকে মানুষের কেউ কোনো ক্ষতি করবে না। গাসুচির সামনে আমি এটা কথা দিচ্ছি। তোমাদের কারণে একটাও প্রাণ যদি যায়
আমি ঘুম থেকে উঠে তোমাদেরকে মেরে ফেলবো। যদি তোমরা কাউকে কিচ্ছু করবে না তাহলে আমি সব সময়ের জন্য গভীর ঘুমে চলে যাব। এখন থেকে এই গ্রামে আর নরবলি দেওয়া হবে না, কিংবা কোনো মনুষ্যকে মেরে খাওয়াও হবে না। আজকের পর থেকে আমাদের সবার আচরণ পাল্টাচ্ছে। সুরি, আমি তোমাকে বলেছিলাম না যে তোমার জন্ম একটা ভালো কাজের জন্য হচ্ছে? আজকের থেকে আমাদের এখানে কোনো ভেদাভেদ হবে না, মনুষ্য জাতি এক। আর কল্পনায় আমি সুরিকে এইখানে নায়ক ঘোষিত করলাম। এখন থেকে সুরি আমাদের নায়ক। সুরঙ্গীর নতুন নায়ক সুরির জয় জয়। সুরঙ্গীর নায়ক সুরির জয় জয় জয়। সুরঙ্গীর নায়ক সুরির জয় জয় জয়। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। আমি নিজের কাজ ভালো করে করব, আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন। আমার গভীর ঘুমে যাবার সময় হয়ে এসেছে, আমি যাচ্ছি। এরকম বলে গাছুচি ওখান থেকে চলে গেল।